নমস্কার দর্শক, বেঙ্গলি ইনভেস্টর গাইড চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি সার্টিফাইড ফাইন্যান্সিয়াল প্ল্যানার শান্তনু রাজবংশী। দর্শক, আজকে আলোচনা করব যে টার্ম ইন্স্যুরেন্স নেওয়ার পর যদি ক্লেম হয় সেই ক্লেমের প্রসেস আমরা কিভাবে করব। দেখুন, টোটাল 4টে স্টেপ নিয়ে আলোচনা হবে। প্রথম স্টেপ হচ্ছে যদি ক্লেম হয় সেই ক্ষেত্রে আমাদের প্রাইমারি করণীয় কী, প্রাথমিক করণীয় কী। সেকেন্ড যেটা আলোচনার বিষয় থাকবে সেটা হচ্ছে কী কী ডকুমেন্টস আমাদের রিকোয়ার আছে। থার্ড যেটা আলোচনার বিষয় থাকবে, যদি কোনো ইনভেস্টিগেশন হয় ইনভেস্টিগেশনের সময় আমাদের কি করণীয় বা ইনভেস্টিগেশন কি প্রক্রিয়ায় হয়। এবং ফোর্থ আলোচনার বিষয় থাকবে ক্লেম সেটেলমেন্ট। তো প্রাথমিক যেটা আমাদের করণীয়, প্রথম পার্টটা নিয়ে যেটা আলোচনা করব সেটা হলো যে যদি ধরুন কোনো ক্লেম হলো সেই ক্ষেত্রে প্রাইমারি আমাদের করণীয় কী। প্রাইমারি আমাদের করণীয় হচ্ছে যদি এজেন্টের থ্রু দিয়ে পলিসি থাকে তাহলে এজেন্টকে ইনফর্ম করা। এজেন্টকে যদি আপনি ইনফর্ম করেন তাহলে এজেন্ট আপনাকে সমস্ত কিছু বলে দেবে কিভাবে কি করতে হবে, এবং এজেন্ট গিয়ে টোটাল প্রসেসটা এজেন্ট করবে। আর যদি ধরুন অনলাইনে আপনাদের পলিসি নেওয়া থাকে সেই ক্ষেত্রে আপনাদের যেটা করণীয় হচ্ছে টোল ফ্রি নাম্বার থাকে, সেই কোম্পানির টোল ফ্রি নাম্বারে ইনফর্ম করা, কিংবা ওয়েবসাইটে গিয়ে ইনফর্ম করার জায়গা থাকে সেখানে গিয়ে ইনফর্ম করতে পারেন, কিংবা আপনার যে অফিসিয়াল মেল আইডি, যে মেল আইডিটা আপনি পলিসি করার সময় দিয়েছিলেন সেই মেল আইডি থেকে আপনি যে কোম্পানি থেকে পলিসি পারচেস করেছেন সেই কোম্পানিকে ইনফর্ম করবেন। এবং এটা নিয়ে কোনো ডিলে করবেন না, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আপনার প্রাথমিক কাজ হচ্ছে যে কোম্পানি থেকে পলিসি নিয়েছেন সেই কোম্পানিকে ইনফর্ম করা। এবার সেকেন্ড যেটা বিষয় আসছে যে ডকুমেন্টস কী কী রিকোয়ারমেন্ট রয়েছে। দেখুন, এখানে দুটো বিষয় রয়েছে যে ক্লেমটা কিভাবে হয়েছে, ডেথটা কি নর্মাল হয়েছে নাকি অ্যাক্সিডেন্টাল হয়েছে। যদি নর্মাল ডেথ হয়ে থাকে তাহলে যেটা প্রসেস সেটা হচ্ছে আপনি একটা চিঠি করলেন, চিঠি করার পর তার সঙ্গে আপনার আধার কার্ড এবং প্যান কার্ড দিলেন। আমি নমিনির এন্ড থেকে বলছি, মানে যে নমিনি সে চিঠি করছে, আধার কার্ড প্যান কার্ড তার অ্যাটাচ করছে, এবং যে মারা গেছে তার ডেথ সার্টিফিকেটের একটা জেরক্স নিচ্ছে, স্ট্যাপেল করছে। যে কোম্পানির পলিসি নেওয়া আছে সেই কোম্পানি ক্লেম ডিপার্টমেন্টের অফিসারের কাছে যাচ্ছে, অফিসারকে বলছে, অফিসার দেখছে, দেখার পর তাকে অ্যাপ্লাই করার জন্য একটা ফর্ম দিচ্ছে। সেই ফর্মটা সে ফিল আপ করছে এবং ফিল আপ করে যা যা ডকুমেন্টস রিকোয়ার্ড সেই ডকুমেন্টসগুলো দিয়ে সে জমা করছে। সেকেন্ড হচ্ছে যদি ধরুন আপনি অফলাইন মোডে পলিসি করেননি, মানে আপনি অফিস ভিজিট করছেন না, আপনি অনলাইনে পলিসি করেছেন, এখানে আপনার যেটা করণীয় সেটা হচ্ছে আপনাকে প্রথম মেল করে আপনাকে টোটাল একটা চিঠি যেমন লিখেছিলেন তেমনি মেলটাকে লিখতে হবে। লেখার সঙ্গে সঙ্গে অ্যাটাচমেন্ট দেবেন ডকুমেন্টসগুলো, আধার কার্ড প্যান কার্ড এবং ডেথ সার্টিফিকেট। ওরা মেল করে আপনাকে রিপ্লাই দেবে এবং ক্লেম করার জন্য ফর্ম পাঠিয়ে দেবে। এবার এই ফর্ম সমেত, মানে ফর্ম ফিল আপ করার পর যা যা ডকুমেন্টস রিকোয়ার্ড সেই ডকুমেন্টসগুলো নিয়ে আপনি ডাইরেক্ট গিয়ে সেই অফিসের জমা করতে পারেন, কিংবা আপনি সেই ডকুমেন্টসগুলোকে তাদেরকে আবার মেল করে দিতে পারেন। তারপর যা যা করণীয় তারা সমস্ত কিছু বলে দেবে। এইবার এখানে বিষয় হচ্ছে যে যদি ধরুন ডেথটা নর্মাল হয়েছে তো তখন আপনাকে কি করতে হবে। নর্মাল ডেথের ক্ষেত্রে বেসিক্যালি যে ডকুমেন্টসগুলো লাগে, প্রথমত তো হচ্ছে আপনি ফর্মটা নিয়ে আসলেন, ঠিক, ফর্মটা নিয়ে আসলেন, ফর্মটা ফিল আপ করলেন, তার সঙ্গে নমিনির আধার কার্ড প্যান কার্ড, তার সাথে আপনি দিচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের একটা জেরক্স। যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফ্রন্ট পেজটা জেরক্স দেন, মানে পাসবুকের ফ্রন্ট পেজটা জেরক্স দেন, সেই ক্ষেত্রে অ্যাটাস্টেড করাতে হতে পারে। যারা গেজেটেড অফিসার আছে ওই কোম্পানির সেই লেভেলের লোককে দিয়ে অ্যাটাস্টেড করাতে হতে পারে। আর যদি সেটা না করে ক্যান্সেল চেক দেন সবচেয়ে বেস্ট হয়, কোনো ঝামেলা থাকবে না। তো ক্যান্সেল চেকটা দেবেন, তার সাথে যে মারা গেছে সেই ব্যক্তির ডেথ সার্টিফিকেটটা আপনি কিন্তু জমা করবেন। জমা করার পর টোটাল প্রসেস হবে। আর যদি ধরুন ডেথটা অ্যাক্সিডেন্টাল হয় সেই ক্ষেত্রেও আপনি ফর্ম ফিল আপ করছেন, ফর্ম ফিল আপ করার পর ফর্মের সঙ্গে আপনি আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের ডিটেলস দিচ্ছেন, ডেথ সার্টিফিকেট দিচ্ছেন, হসপিটালের থেকে আপনি ডিসচার্জ হওয়ার সময়
যদি হসপিটালে ভর্তি হয়ে থাকে যা যা ডকুমেন্টস ছিল সেইগুলো প্রয়োজনে আপনাকে প্রোভাইড করতে হতে পারে, যদি এফআইআর কপিটা আপনাকে প্রোভাইড করতে হতে পারে, এবং পোস্টমর্টম রিপোর্ট আপনাকে প্রোভাইড করতে হবে। এফআইআর কপি এবং পোস্টমর্টম রিপোর্ট মাস্ট, এটা আপনাকে দিতেই হবে। এগুলো আপনি দিয়ে কিন্তু জমা করবেন। জমা করার পর যদি ধরুন আর্লি ক্লেম হয়, মানে 1 থেকে 3 বছরের মধ্যে ক্লেম হয়, সেই ক্ষেত্রে কিন্তু এনকোয়ারি হতে পারে। এনকোয়ারির পার্ট 3 নম্বর পয়েন্ট, যদি 1 থেকে 3 বছরের মধ্যে ক্লেম হয় সেই ক্ষেত্রে এনকোয়ারি হওয়ার সম্ভাবনা প্রচুর। এবং যদি সেটা প্রাইভেট কোম্পানি হয় বা ছোট কোম্পানি হয়, আপনারা অনেকেই আছেন যে ছোট ছোট কোম্পানির বড় বড় লোভনীয় অ্যাড দেখে আপনারা তাদের কাছ থেকে টার্ম ইন্স্যুরেন্স পারচেস করেন, যে আপনি 1000 টাকা প্রিমিয়াম দিন, আমরা 2 কোটি টাকা টার্ম ইন্স্যুরেন্স দিয়ে দেবো, আপনারা নিয়ে নেন। কিন্তু যদি আর্লি ক্লেম হয়ে যায় তাহলে আপনি 90%, 99% ধরে রাখুন এই ক্লেম বের করা মুশকিল হয়ে যাবে। ইম্পসিবল আমি বলবো না, মুশকিল তো হবেই, আপনার জুতোর শোল তো ক্ষইবেই, এতে কোনো সন্দেহ নেই। এগুলো আমরা আমাদের অভিজ্ঞতা থেকে জানি। আর যদি বড় অর্গানাইজেশন হয়, বাজাজ, টাটা বা সবচেয়ে বড় অর্গানাইজেশন এলআইসির মতো অর্গানাইজেশন যদি হয়, সেই ক্ষেত্রে আপনার সমস্ত কিছু ঠিকঠাক থাকলে ক্লেম হওয়ার ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হওয়ার কথা না। এবার বিষয় হচ্ছে যে আপনি যখন পলিসি করেছিলেন ইনফরমেশনগুলো ঠিকঠাক দিয়েছিলেন কিনা, এটা খুব ইম্পর্টেন্ট। ইনফরমেশনগুলো ঠিকঠাক দিয়েছিলেন কিনা এটা খুব ইম্পর্টেন্ট। মানে আপনি ড্রিঙ্ক করতেন বা ড্রিঙ্ক করতেন না, আপনি আপনার কোনো জটিল রোগ ছিল কিনা, বা আপনার সুগার, প্রেশার, থাইরয়েড ছিল কিনা, সেগুলো আপনি জানিয়েছেন না লুকিয়েছেন, সেটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি ডেটা সাপ্রেস করে থাকেন বা আপনি যদি আপনার কোনো রোগ আছে সেগুলো যদি আপনি লুকিয়ে থাকেন, এবং আপনার মেডিকেল হিস্ট্রিতে যদি ধরা পড়ে যে আপনি ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছিলেন, তার জন্য আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু আপনি ড্রিঙ্ক করেন, আপনি লেখেননি, বা আপনার মৃত্যু হয়েছে অ্যাক্সিডেন্টাল না নর্মাল, কিন্তু লাং ক্যান্সার হয়েছিল এবং ডিউ টু স্মোকিং, কিন্তু আপনি স্মোকিং জানাননি, আপনি বিপদে পড়বেন। ক্লেম কিন্তু রিজেক্ট হবে। মানে আপনি বিপদে পড়বেন কি, আপনি তো তখন থাকবেনই না, আপনার নমিনি বিপদে পড়বে, ক্লেম কিন্তু রিজেক্ট হবে। তো এনকোয়ারির সময় যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যদি সঠিকভাবে ইনফরমেশন দিয়ে পলিসি করা থাকে তাহলে ক্লেম কিন্তু কোনোভাবে আটকায় না, ক্লেম রিজেক্ট হয় না। কিন্তু আপনারা যদি সঠিকভাবে ইনফরমেশন না দিয়ে পলিসি করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু ক্লেম নিয়ে সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি। এবার বড় বড় কোম্পানিগুলো অনেক ক্ষেত্রে ওভারলুক করে, এলআইসির মতো অর্গানাইজেশন তারা অনেক ক্ষেত্রেই ডেথ ক্লেমে খুব একটা এনকোয়ারির ব্যাপারে খুব একটা ঝামেলা করে না। এদের বেসিক টেন্ডেন্সি হচ্ছে ক্লেমটাকে পাস করে দেওয়া, ক্লেমটা এরা বের করে দেয়। একেবারে যদি মহা ফ্রড না হয়, যে ব্যক্তি পলিসি করেছে, যে ক্যান্সার হয়েছে লুকিয়ে পলিসি করেছে, বা হার্ট ট্রান্সপ্ল্যান্ট হয়েছে তার সে জানাইনি, কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয়েছে, লিভার ট্রান্সপ্ল্যান্ট হয়েছে জানাইনি, এই রকম কেস হলে হতে পারে রিজেকশন আসতে পারে। কিন্তু ছোট ছোট মাইনর ইনফরমেশন সাপ্রেসকে এলআইসি খুব একটা ধরে না, ক্লেমটা পাস করে দেয়। ছোট ছোট কোম্পানিগুলো কিন্তু সব ধরবে, কারণ সিদ্ধারায় দম নেই, 2 কোটি টাকা 3 কোটি টাকা ক্লেম ও দিয়ে দেবে। এরা লোভনীয় প্রস্তাব দেয় ওয়েবসাইটে, আপনারাও দেখে ঝাঁপিয়ে পড়েন যে এত কম পয়সায় এত ভালো জিনিস দিচ্ছে। কম পয়সায় সস্তায় ভালো জিনিস হয় না, এই সহজ সত্যিটাকে আপনাদের মেনে নিতে হবে। যাই হোক, এবার লাস্ট পয়েন্ট যেটা হলো সেটা হচ্ছে সেটেলমেন্ট। সেটেলমেন্টটা কি, যদি দেখুন সব কিছু ঠিকঠাক থাকে, কোনো কিছুতে কোনো রকম সমস্যা না হয়ে থাকে, তাহলে এনকোয়ারির পর সেটেলমেন্ট হতে 30 দিনের মতো সময় লাগে। আইআরডি এর গাইডলাইন আছে, যদি সমস্ত আপনার ইনফরমেশন ঠিকঠাক থাকে এবং যদি সমস্ত কিছু আপনি পলিসি যখন করেছিলেন, মানে আপনার স্বামী বা আপনার যে বাড়ির মেম্বারটি পলিসি করেছিলেন সেই যদি সব ঠিকঠাক ইনফরমেশন দিয়ে পলিসিটা করে থাকে, তাহলে 30 দিনের মধ্যে আপনার ক্লেম সেটেলমেন্ট হয়ে যাবে এবং নমিনির অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তো এই ছিল আজকের আলোচনা।
টার্ম ইন্স্যুরেন্সে যদি ক্লেম হয় আমাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত এবং কিভাবে সম্পূর্ণ ক্লেমটা সেটেলমেন্ট হয় সেটা নিয়ে আপনাদের আলোচনা করলাম আপনাদের সঙ্গে। যদি ভালো লাগে ভিডিওটা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।